আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে নিজের বাড়ি থেকে মা ও তার ২ ছেলের মরদেহ উদ্ধার। শ্রেণীকক্ষ সংকটে শিক্ষার্থীরা পায় না বসার জায়গা। জিপিএ 5 পেল বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা, হতে চায় ডাক্তার। বর্তমানে শিশুদের জীবনে স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপের ব্যবহার বেড়েই চলেছে। এবং থাকছে হারানো সংবাদ ও চিঠিপত্র। এবার বিস্তারিত। ঢাকার ধামরায় নিজের বাড়ি থেকে এক মা ও তার ২ ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ জনের মৃত্যু কিভাবে হলো তা ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ বলছে প্রাথমিকভাবে বিষক্রিয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে, তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত থাকছে জামিনী আক্তার ঝুমুরের প্রতিবেদনে। ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে হঠাৎ এক বিভীষিকাময় দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা। নিজ বাড়ির ঘরেই বিছানায় পড়ে আছে মা ও ২ ছেলের নিথর দেহ। নিহতরা হলেন নার্গিস আক্তার, বয়স ৪২, আর তার ২ ছেলে ১৭ বছরের শামীম ও ৮ বছরের শিশু সোলাইমান। এসব ঘটনা যে হয়েছে মাথায় নষ্ট, মানে মাথায় ধরতেছে না আসলে কিভাবে এটা, মানে ওই ৩ জন একসাথে মারা গেল ঘরের ভিতরে। আমরা আসছি, শুনছি, আমরা প্রথম শুনছি যে বড় ছেলে, পরে আবার একজনের কাছে ছোট ছিল, পরে আর রাস্তাটা মাঝখানে আর পরে উনি অল্প। এখনো পর্যন্ত আমরা সঠিক কোনো তথ্য পাই নাই যে কিভাবে সে মারা গেছে। এখানে আমাদের থানা থেকে ওসি স্যার আসছেন এবং তার টিম সহকারে তদন্ত করতেছে। দুপুরের দিকে বাড়ি এসে প্রথমে মরদেহ দেখতে পান নার্গিসের মেয়ে। তবে এমন ঘটনা কেন ঘটলো বলতে পারেননি তিনি। আমার মা জন বাড়িতে একা ঘুমায় বা শুয়ে থেকে, তখন আমার মায়ের দরজা লাগে, আমি ভাবছি যে মাই শুয়ে রয়েছে, এর লিগে আমি দরজা খুলছি। খুলে নিয়ে আমি প্রথমে বিছানার দিকে তাকাই নাই, হাত দেওয়ার পরে আমার মার পা একদম শক্ত ছিল, মানে অন্য শুলে তো পানি আছে, একটু নরম থাকতো, মানে যখন দেখছি শক্ত তখন আমি টান দিয়ে খেতা খুলে ফেলাইছি। মানে জন এই যে এইদিকে আমার বড় ভাই শুয়ে রয়েছে, আমার ছোটটা ১৭ বছর, আর এটা মাঝখানে শুয়ে রয়েছে আমার ছোট ভাই ৫ বছর, ওইটার বয়স। আর তখন আমি মায়ের দেখে আমি ওইভাবে খালি মানে জড়াই ধরছি। তবে নার্গিসের মা ও বোনের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের ভাষ্য, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে পুলিশ বলেছে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ঘরের দরজাও ভেতর থেকে আটকানো ছিল। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। ঘর থেকে পাওয়া গেছে রান্না করা ভাত ও ডিম ভাজি। পুলিশের ধারণা বিষক্রিয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে। থানায় নিউজ পাই যে এখানে ৩টে ডেড বডি পড়ে রয়েছে। তারপরে তাৎক্ষণিকভাবে থানার টিম থেকে আমরা ঘটনাস্থলে চলে আসি। আসার পরে দেখি বেডের উপরে মা নার্গিস, তার ২ সন্তান, একজনের বয়স ১৭ আর একজনের বয়স আনুমানিক ৫-৬ বছর। হ্যাঁ, তো এদের একজনের নাম সুলাইমান আর একজনের নাম হলো শামীম। তো এদের ডেড বডি এখানে আমরা বিছানায় দেখতে পাই। জমি জমার বিষয়ে এখনো আমাদের কাছে কোনো কিছু আসেনি। আমরা লাশের কিভাবে দেখলাম সেই অবস্থা দেখা যাচ্ছে। এখন এটা হত্যা কি সুইসাইড, এটা তো পোস্টমর্টমের পরে বোঝা যাবে।
একসঙ্গে মা ও 2 সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো গ্রামবাসী। ময়নাতদন্তের জন্য মরদেহ 3টি পাঠানো হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে। এই মৃত্যুর রহস্য কি শুধু বিষক্রিয়া, নাকি পেছনে রয়েছে আরও কিছু? জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, 21 টেলিভিশন, ধামরাই। নীলফামারী সীমান্তবর্তী উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসায় চলছে শিক্ষার যুদ্ধ, যেখানে শ্রেণীকক্ষের সংকটে গাদাগাদি করে ক্লাস করে শিক্ষার্থীরা। পরীক্ষাও দিতে হয় ভাড়া করা চেয়ারে। কিন্তু এসব প্রতিকূলতার মাঝেও প্রতি বছর ভালো ফলাফল করছে মাদ্রাসাটি। কিভাবে চলছে এই অসম যুদ্ধ, বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। নীলফামারী ডিমলা উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রামে অবস্থিত উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসা। এখানে পড়ছে 1000-এরও বেশি শিক্ষার্থী। কিন্তু শিক্ষার জন্য যে ন্যূনতম অবকাঠামো দরকার তার অর্ধেকও নেই প্রতিষ্ঠানটিতে। মাত্র কয়েকটি শ্রেণীকক্ষ, তাও আবার অর্ধেক শিক্ষার্থীকেও ধারণ করতে অক্ষম। বেঞ্চ নেই, পর্যাপ্ত আলো বাতাস নেই, নেই কোনো ছাত্রীর কমন রুম। এই অবস্থায় চলছে দিনের পর দিন পাঠদান। আমরা যেই রুমে ক্লাস করি ওই রুমে হচ্ছে ফ্যান নাই, তারপর বোর্ড নাই, বেঞ্চের সমস্যা, 4 জন করে বসলেও কোনোদিন জায়গা হয় না। এমনও হয় মাঝে মধ্যে আমাদেরকে বাইরেও ক্লাস করা লাগে, মাদ্রাসায় জায়গা হয় না। পরীক্ষার সময় ডেকোরেটর থেকে ভাড়া করে আনতে হয় চেয়ার টেবিল, কিন্তু তাও সবার জন্য পর্যাপ্ত নয়। অনেকে পাশের প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়। নারী শিক্ষার্থীদের জন্য নেই পৃথক কোনো বিশ্রাম কক্ষ বা কমন রুম। বর্ষা বা শীত কোনো মৌসুমেই নেই স্বস্তি। যখন রোদ হচ্ছে তখন আমাদের অনেক রোদের তাপমাত্রা হচ্ছে, আর যখন পানি হচ্ছে তখন তো আমরা ভিজে যাচ্ছি। কিভাবে আমরা পরীক্ষা দিব? আমরা ক্লাস করতে যাই, কিন্তু আসলে নিয়মিতভাবে ক্লাস করতে পারি না। অনেক সময় দেখা যায় আমরা মাঠে ক্লাস করি, অনেক সময় দেখা যায় আমরা বারান্দায় বসে ক্লাস করি। বড় ভবন হলে আমাদের অনেক সহযোগিতা হবে, আমরা পরীক্ষা দিতে পারবো ভালোভাবে, আর ক্লাসটাও ভালোভাবে করতে পারবো। তবুও থেমে নেই শিক্ষার্থীদের প্রচেষ্টা। প্রতি বছর ভালো ফল করছে কেরামতিয়া মাদ্রাসা। এই সীমাহীন সংকটেও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কম নয়। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ইতিপূর্বে বিভিন্ন আবেদন করেছি এই প্রতিষ্ঠানে একটি ভবন বরাদ্দের বিষয়ে। আবারও আবেদন করতেছি আপনাদের মাধ্যমে, যাতে এখানে একটি 4তলা একাডেমিক ভবন নির্মিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী ইতোমধ্যে 2000 শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন মিললেই প্রতিষ্ঠানটির ভবনের প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। সরকার আমাদের একটা প্রজেক্ট হাতে নিছে, এটা হলো 2000 মাদ্রাসা। এটা সবুজ পাতায় উঠছে অলরেডি প্রজেক্টটা। আশা করি 1 থেকে 2-1 মাসের মধ্যে যদি অনুমোদন হয়ে যায়, তাহলে এই যে সমস্যাটা আছে এনাদের আর সমস্যা থাকবে না। একবারে আমরা 4তলা ভবন নির্মাণ করার জন্য তালিকা প্রেরণ করবো ডিসি স্যারের মাধ্যমে। এই সংকটের কথা শুনে নড়ে চড়ে বসেছে প্রশাসন। জেলার প্রশাসক জানালেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। উত্তর ছাতনাই কেরামতিয়া মাদ্রাসার বিষয়ে অবকাঠামোর যে সমস্যার কথাটা আপনারা বললেন, সে বিষয়টা আমাদের নজরে এসছে। আমরা বরাদ্দ কেন ব্যবহার করা যাচ্ছে না সে বিষয়ে আমি নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলবো, এবং ভবিষ্যতে যাতে এই অবকাঠামোর সমস্যাগুলো অচিরেই যাতে আমরা মেটাতে পারি সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা। কেরামতিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু বইয়ের ভেতর নয়, জীবনের প্রতিকূলতার ভেতর দিয়েও শিখছে দাঁড়িয়ে থাকতে। তারা স্বপ্ন দেখে একদিন একটি উপযুক্ত শিক্ষার পরিবেশ পাবে, আর এলাকাবাসীও আশায় বুক বেঁধে আছে এই স্বপ্ন একদিন বাস্তব হবে। সানজিদা ইসলাম, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, এবার নিচ্ছি একটি ছোট্ট বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। দেশের খবরে থাকছে জিপিএ 5 পেল বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা, হতে চায় ডাক্তার। বর্তমানে শিশুদের জীবনে স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপের ব্যবহার বেড়েই চলেছে।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। মুখের ভাষা প্রকাশ করতে না পারলেও অধ্যাবসায় ও মনের ভাষা দিয়ে সাফল্য অর্জন করেছে টাঙ্গাইলের ঘাটাইলে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী এসএসসি শিক্ষার্থী। এসএসসিতে জিপিএ 5 পেয়ে তাক লাগিয়েছে টাঙ্গাইলের মেয়ে জাইমা জারনাস তানিশা। তার এ ফলাফলে মুগ্ধ পরিবার, সহপাঠী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। তানিশা পড়াশোনা শেষ করে ডাক্তার হতে চায়। বিস্তারিত থাকছে সাদিয়া ইসলাম নীলিমার প্রতিবেদনে। জাইমা জারনাস তানিশা ঘাটাইল সদর ইউনিয়নের কমলাপাড়া গ্রামের জয়নাল আবিদিনের মেয়ে। সে ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। তানিশা মুখে কথা বলতে পারে না এবং শুনতেও পারে না, কিন্তু এতে থেমে থাকেনি তার পড়ালেখার প্রতি মনোযোগ। এবার এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ 5 পেয়ে সবার নজর কেড়েছে। ফলাফল প্রকাশের দিন নিজের রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল তানিশা। ছোটবেলা থেকেই তানিশা ছিল মেধাবী। তার বাবা জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী, মা মাহফুজুন নাহার বিউটি উপজেলার কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তানিশা পড়াশোনা শেষ করে ডাক্তার হতে চায়। তানিশা ঘাটাইল ক্যান্টনমেন্টে প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রয়াসে সে শিশু শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। এলাকাবাসী তার এমন ফলাফলে খুশি। তারা বলেন, ভালো মেয়ে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমাদের সাথে কথা বলতো। ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমরা সবকিছু বুঝিয়ে দিতাম। তার আরও সাফল্য কামনা করছি। আমাদের এই স্কুলের এলাকার একটি বাক প্রতিবন্ধী ছাত্রী যে সুন্দর রেজাল্ট, ভালো জিপিএ 5 পেয়েছে, এই জন্য আমরা এলাকাবাসী তার জন্য গর্বিত এবং তার জন্য ভবিষ্যতের জন্য তাকে দোয়া করি। তানিশার মা বলেন, মেয়ের এমন ফলাফলে তিনি খুশি। তানিশা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়। ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মেয়ে হিসেবে তানিশা নম্র ও ভদ্র ছিল। তার পড়ালেখার প্রতি অনেক আগ্রহ ছিল। আমরাও আন্তরিক ছিলাম। আমরা খুবই আনন্দিত তার এমন ফলাফলে। জাইমা জারনাস তানিশা সে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী হলেও পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের আগ্রহের কোনো কমতি ছিল না এবং অভিভাবকদের সার্বিক তত্ত্বাবধানে তার এমন ফলাফল অর্জিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, তানিশা সারা ঘাটাইল ও দেশের মুখ উজ্জ্বল করেছে। তানিশা আমাদের গর্ব। শ্রবণ ও বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সকল প্রতিবন্ধতার জয় করে ঘাটাইল তথা বারোটি মুখের জল থেকে রেখে দিয়েছে আগামী প্রজন্মের সবাইকে, যে কিভাবে সকল প্রতিবন্ধকতা জয় করেও কিভাবে সামনে এগিয়ে যায়। তার এই সাফল্যে আমরা সবাই সহ এই উপজেলা প্রশাসন, ঘাটাইলবাসী সবাই দারুণ আনন্দিত। সাদিয়া ইসলাম নীলিমা, মুক্ত খবর, 21 টেলিভিশন, টাঙ্গাইল। আমাদের এবারের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি। বর্তমানে শিশুদের জীবনে স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপের ব্যবহার বেড়েই চলেছে। পড়াশোনার পাশাপাশি বিনোদন, খেলা কিংবা সময় কাটানোর মাধ্যম হিসেবেও প্রযুক্তি হয়ে উঠেছে শিশুদের নিত্যসঙ্গী। তবে এই ডিভাইসগুলো যখন মাত্রার বাইরে গিয়ে ব্যবহার করা হয়, তখন সেটাই শিশুদের জন্য হয়ে ওঠে নীরব বিপদ। বিস্তারিত রিপোর্ট থাকছে আফরা রাইদা পৃথিয়ার ডেস্ক রিপোর্টে। বিশেষজ্ঞরা বলছেন, দিনে 1 থেকে 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম শিশুদের চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত, মনোযোগের অভাব ও আচরণগত পরিবর্তনের কারণ হতে পারে। অনেক শিশুই এখন বই পড়া, খেলাধুলা কিংবা পরিবারের সাথে সময় কাটানোর বদলে মোবাইল স্ক্রিনে ডুবে থাকে। অভিভাবকেরাও এক ধরনের চাপে থাকেন। শিশুকে শান্ত রাখতে বা ব্যস্ত রাখার জন্য অনেক সময় নিজেরাই হাতে তুলে দেন মোবাইল। অথচ বুঝে না বুঝেই তারা ঠেলে দিচ্ছেন শিশুদের একটি মারাত্মক অভ্যাসের দিকে। তবে শুধু ডিভাইসকে দোষ দেওয়াও ঠিক নয়। সঠিক ব্যবহারে ডিভাইস শিশুর শেখার জগতে বড় ভূমিকা রাখতে পারে।
উপযুক্ত লার্নিং অ্যাপ, ভাষা শেখার প্ল্যাটফর্ম, শিক্ষামূলক ভিডিও, ড্রয়িং বা সৃজনশীল গেম এসব কিছু শিশুর কল্পনা শক্তি ও দক্ষতা বাড়াতে পারে। তবে শিশুরা প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করতে পারবে এবং ক্ষতিকর অভ্যাস থেকে নিজেই দূরে থাকতে শিখবে। এজন্য দরকার পরিবার, স্কুল, প্রযুক্তি নির্মাতা ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের একসাথে কাজ করা। এমনকি বিশ্ব সম্পর্কে জানার কৌতূহল, ডিজিটাল দক্ষতা এবং যোগাযোগের সামর্থ্য বাড়ে সঠিক নির্দেশনার মাধ্যমে। তাই প্রযুক্তি থেকে শিশুকে দূরে সরানো নয়, বরং সময় মতো সীমিত ও লক্ষ্যভিত্তিক ব্যবহার নিশ্চিত করাটাই সবচেয়ে জরুরি। শিশুদের জীবন হোক ভারসাম্যপূর্ণ, সময় ও সুযোগ বুঝে প্রযুক্তি থাকুক পাশে, যেন শৈশব হয়ে ওঠে আরও সমৃদ্ধ, আরও প্রাণবন্ত। আফরা রায়দাহ প্রিথিয়া, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21শে টেলিভিশন। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে: হারানো সংবাদ ও চিঠিপত্র, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন হারানো সংবাদ। এ সেগমেন্টে থাকছে হারিয়ে যাওয়া শিশুদের খবর। গত 30 জুন 2025 তারিখে আনুমানিক বিকেল 5টায় ভাসানটেক সরকার বাড়ি মোড় থেকে নাইম নামের 5 বছরের শিশু হারিয়ে গেছে। ছেলেটির পরনে ছিল অ্যাশ কালারের ট্রাউজার, গায়ে কোনো কাপড় ছিল না। ছেলেটি দেখতে মুখমণ্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা। যদি কোনো ব্যক্তি ছেলেটিকে দেখেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। পিতা সায়েম, মোবাইল 0188666875। মাতা শাহনাজ বেগম, মোবাইল 017501672008। গত 19শে জুলাই 2025 তারিখে আনুমানিক বিকেল 3 ঘটিকার সময় মোতালেব হাওলাদার বাড়ির সামনে রায়ের বাজার এলাকা হতে ওমর ও সাথী নামের 2 ভাই বোন খেলতে গিয়ে বাসায় আর ফিরে আসেনি। যদি কোনো ব্যক্তি এই 2 ভাই বোনকে দেখেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। মোবাইল 017055262255 অথবা 013167382727। শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? তোমাদের যে কোনো মতামত, পরামর্শ এবং শিশুদের যে কোনো বিষয় তথ্য প্রতিবেদন পাঠাতে পারো এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত। মোবাইল 019586644544। ইমেইল muktokhabor@21e-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকব তোমাদের মতামতের অপেক্ষায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো 21শে টেলিভিশনের পর্দায়। প্রতিদিন রাত ভাব তুলে আনে পৃথিবী মুক্ত খবর।